আচ্ছা, আমি শুরু করব মধ্য ৮০ দশক অথবা তার শেষের দিকে। তখন বাংলাদেশের আশেপাশে কোনো এক জায়গায় দূরদর্শনের একটা নতুন স্টেশন বসানো হচ্ছে। তারপর থেকে আমাদের সেই প্রাচীন আমলের অ্যান্টেনাতে দূরদর্শন দেখা যায়। ওকে, তো সেখানে আমরা অনেক কিছু দেখেছি। ইনফ্যাক্ট মহাভারত যে সিরিয়ালটা, ইটস কাইন্ড অফ আ লেজেন্ডারি টিভি শো, সেটা কিন্তু যথেষ্ট পপুলার ছিল বাংলাদেশে। তো সেই সময়কার পপ কালচারে, ইন্ডিয়ান পপ কালচারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে একটা ওয়াশিং পাউডার। ঠিক আছে, নির্মা ওয়াশিং পাউডার। ওকে, রাইট। আচ্ছা, এখন এই নির্মা ওয়াশিং পাউডার নিয়ে আমাদের একটা বাংলাদেশের সাথে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। আমি যেহেতু এখন ওই সময়কার কথা বলছি, তখন একটা ভয় ছিল যে নির্মা ওয়াশিং পাউডার যদি বাংলাদেশে আসে, সেই ক্ষেত্রে মানে ডাম্পিং যদি হয়, ঠিক আছে, হয়তো বা প্রোডাকশন কস্টের চেয়ে কম কস্টে সে প্রোডাক্টগুলো বিক্রি করা শুরু করলো বাংলাদেশে, সেক্ষেত্রে কি হবে, আমাদের যে লোকাল যে সাবস্টিটিউটগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে, রাইট? আচ্ছা, তো এই ডাম্পিং এর এই রিস্কটা বা এই থ্রেটটা খুব সিরিয়াস ছিল। এরপরে এটা যেহেতু বলতে পারেন প্রি ইন্টারনেট যুগ, জিনিসগুলো খুব একটা ডকুমেন্টেড না। আমি যেটা করছি, আমি আপনাদের বলছি যে এরপরে কি হয়েছিল সেটা দিয়ে আমি বের করতে চাচ্ছি যে এক্স্যাক্টলি আমরা কিভাবে সেই থ্রেটটাকে মিটিগেট করেছি। খেয়াল করলে দেখবেন যে 1995 যদি একটু রিসার্চ করেন, দেখবেন যে 1995-এ নির্মা বাংলাদেশে একটা জয়েন্ট ভেঞ্চার করে। ওকে, ঠিক আছে, এবং সেই জয়েন্ট ভেঞ্চারটা 2002-এ বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা থেকে তাহলে কি ধারণা করা যেতে পারে যে কি হতে পারবে? একটা হতে পারে যে নির্মা যখন ডাম্পিং করার চেষ্টা করছিল বা এরকম একটা সম্ভাবনা যখন সৃষ্টি হয়েছিল, তখন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হোক বা যেই হোক, তাদেরকে বলেছিল যে হ্যাঁ, এখানে সে প্রোডাক্ট বিক্রি করো, সেটা কোনো সমস্যা না, কিন্তু সেই প্রোডাক্ট বিক্রি করতে গেলে তুমি এখানে একটা জয়েন্ট ভেঞ্চার করো, তারপর তুমি এখানে প্রডিউস। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল করো। এখন কেউ না কেউ তো তাকে বলেছে যে তুমি চাইলে এই কম দামে এখানে প্রোডাক্ট বিক্রি করতে পারো না, যদি করতে হয় তুমি এখানে আসো, প্রপার্টি বিজনেস করো একটা জয়েন্ট ভেঞ্চারের মতো। ওকে, আর দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করেন, তখন বাংলাদেশের বাজারে কি কি সাবস্টিটিউট ছিল নির্মাণ। আচ্ছা, এটা হয়তো বা আপনারা এর নাম শুনে থাকতে পারেন, নিরালা বল সাবান, রাইট? ঠিক আছে, এখন তো শোনাই যায়, আমাদের লাইফে ওটা একটা পার্ট ছিল, রেসিপি লিটারালি পার্ট ছিল। এছাড়া ছিল জেট ওয়াশিং, রাইট? পরে যেটা হয়েছে যে এখানে লোকাল কম্পিটিশনের সাথে কিন্তু আর নির্মা টিকতে পারেনি। ওকে, 2002-তে তারা জয়েন্ট ভেঞ্চারটা বন্ধ করে চলে যায়। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই উদাহরণটা পিক করার একটা কারণ ছিল। এই কারণটা হচ্ছে যে সাধারণ অবস্থায় আমরা যে ভিজিবল প্রটেস্ট হয় বা আমরা ভিজিবলি যে জিনিসগুলো দেখি যে ভারতীয় আগ্রাসনকে আমরা রেজিস্ট করতে যাচ্ছি, সেগুলো সবসময় হাইলাইটেড। যেমন বর্ডার এরিয়াতে যে রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে, রাইট? আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে গ্রামবাসী গিয়ে চেষ্টা করেছে যে হেল্প করার জন্য বর্ডার গার্ড। আচ্ছা, তো এই ইনস্টিটিউশনাল যে ব্যাপারগুলো, যে আমরা কিভাবে নির্মাকে ঠেকালাম, এভাবে দেখেন ব্যাপারটা, এভাবে ঠেকালাম, সেটা আসলে কখনো ওভাবে হাইলাইটেড হয়। এখানে আপনি বলতে পারেন যে আমরা তাহলে কিভাবে আসলে তাদেরকে ঠেকালাম। প্রথমত একটা কথা অলরেডি বলে ফেলছি যে আমাদের দিক থেকে গভর্নমেন্টের একটা ইয়ে ছিল যে তোমরা এখানে এমনি বিজনেস করতে পারো না। আর দ্বিতীয় একটা জিনিস খেয়াল করেন, যারা এখানে বাংলাদেশে বিজনেস করছে তারা জানে যে নির্মা যদি এখানে এসে মার্কেট দখল করে ফেলে, সেই ক্ষেত্রে তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, রাইট? সো ইটস আ ভেরি গুড এক্সাম্পল অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর ওয়ার্কিং টুগেদার। ওকে, আমরা সেটাকেই বলতে পারি এক ধরনের ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স। বিকজ আমরা চাই নাই যে নির্মা এখানে আসুক এভাবে একটা ডাম্পিং করে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ডিসরাপ্ট করে দেয়। ওকে, আচ্ছা, এরকম আরও অনেক উদাহরণ দেওয়া সম্ভব। রিসেন্ট একটা উদাহরণ হতে পারে, ঢাকা স্টক এক্সচেঞ্জে এটা ডিমিউচুয়ালাইজড হয়ে যাওয়ার পর আমরা স্ট্র্যাটেজিক পার্টনার করছি। এই স্ট্র্যাটেজিক পার্টনারদের মধ্যে
আমরা চুজ করেছিলাম হচ্ছে চাইনিজদের, ওকে। কিন্তু শেষ মুহূর্তে এটা আপনারা পেপারে দেখেছেন, ওকে। পেপারে যদি আপনাদের খেয়াল থাকে, এটা 6-7 বছর আগের ঘটনা। সেই সময় প্রচন্ড একটা প্রেশার আসে যে এটা ইন্ডিয়ান একটা কংগ্লোমারেট অথবা সরি একটা কনসোর্শিয়াম, সরি, তাদেরকে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত আবারও আমাদের প্রাইভেট সেক্টরের বা এই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের তৎপরতার জন্য সেটা কিন্তু হয় না। আচ্ছা, এই দুইটা উদাহরণ থেকে একটা জিনিস বোঝাবেন, সেটা হচ্ছে যে আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। আমরা যদি চাই, ভারত কোনো একভাবে যদি ঢুকতে চাই আমাদের দেশে, যে কোনো সেক্টরই হোক, উই ক্যান অ্যাকচুয়ালি প্রোটেক্ট আওয়ার সেলস, ওকে। আচ্ছা, এখানে স্বাভাবিকভাবে বলবেন যে হ্যাঁ, এখানে তো কিছু প্রাইভেট ইন্টারেস্ট জড়িত। যেমন প্রথম ক্ষেত্রে যারা সে নিরালা বল সমান বানাতো, তাদের তো একটা প্রাইভেট ইন্টারেস্ট আছে, রাইট? আচ্ছা, আবার দেখেন যে পরেরটা কি, স্টক এক্সচেঞ্জের মেম্বারদের মনে হয়েছে যে না, আমরা এখানে আমরা যদি পয়সা যেহেতু বেশি পাচ্ছি চায়না থেকে, ওকে, তাহলে আমরা কেন ইন্ডিয়াকে দিব। যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই প্রাইভেট ইন্টারেস্টগুলো আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে সেগুলোর সাথে অ্যালাইন্ড ছিল, রাইট? দুই ক্ষেত্রে। এবং সেই কারণে কিন্তু আমরা তাদেরকে ঠেকাতে পেরেছিলাম। তাহলে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসবে যে লাস্ট হাসিনা রেজিমের সময় তাহলে কি হচ্ছে, ঠিক আছে, কেন চাইলে তো ঠেকানো যেত। হ্যাঁ, আমরা জানি যে গিভ অ্যান্ড টেক, অবশ্যই। কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রাইভেট ইন্টারেস্টে ন্যাশনাল ইন্টারেস্টকে কি ছেড়ে দিচ্ছি, ওকে। সো এখানে এই উদাহরণটা বেসিক্যালি ওই জন্যই বলা যে আমরা চাইলে প্রোটেক্ট করতে পারি, এবং সেক্ষেত্রে প্রাইভেট ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্টকে যদি আমরা অ্যালাইন করতে পারি সেটা ইজিলি হবে। আচ্ছা, এখন এই কাজটা তাহলে কারা করবে? কাজটা তো দেশের নাগরিকদের করানো, রাইট? আচ্ছা, তো এই যে নাগরিকরা করবে, এই নাগরিকদের মধ্যে এক একজন এক এক বয়সের এক একটা জেনারেশন থেকে আসছে। অলরেডি মুস্তাফিজ জহির ভাই কিন্তু অলরেডি প্রথম যে জেনারেশন তাদের কথা বলেছে। আমরা জাস্ট সুবিধার জন্য তাদেরকে বুমার্স বলবো, ওকে, জাস্ট বলবো, কোনো স্পেসিফিক এজ লিমিটের ব্যাপার না, জাস্ট বুমার্স বলবো। এরা কার? এরা বেসিক্যালি হয় তারা পার্টিশনের পরিবার হতে পারে, রাইট? তাদের একটা অংশ অথবা তাদের চাইল্ডহুড ছিল ওখানে, রাইট? সো সেটা একটা ব্যাপার। তারপর আপনি বলতে পারেন যে ওকে, মুক্তিযুদ্ধের সময় রেফিউজি হিসেবে 1 কোটি লোক ইন্ডিয়াতে গেছে। তো তাদের যদি আপনি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স দেখেন, আপনি দেখবেন যে আপনার চেনা জানার মধ্যে, মানে তখনকার মানুষ চেনা জানার মধ্যে কেউ না কেউ ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে, ওকে। আচ্ছা, দুটা কথা বললাম। আর তৃতীয় আছে পলিটিক্যাল বেনিফিশিয়ারি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাইট? এবং তাদের হচ্ছে ভারতের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, তাই তো? আচ্ছা, এই যে এদেরকে দেখছেন, জয়ের ভাই অলরেডি বলেছেন, এরা অলরেডি রিপ্লেসমেন্টের দিক চলে যাচ্ছে, স্বাভাবিক, ন্যাচারাল ওয়্যার অ্যান্ড টেয়ার, রাইট? ওকে। এখন আপনি যদি চিন্তা করে দেখেন যে এছাড়া আর কারা আছে, আমি জুলাই প্রসঙ্গে সবার শেষে আসছি। এছাড়া মাঝামাঝি আমরা কিছু লোকজন আছি, ওকে। আমাদেরকে আসলে প্রিসাইসলি করলে আপনি বলতে পারেন যে জেন এক্স, রাইট, মিলেনিয়ালস আছে, বাট যেহেতু আমি জেন এক্স, আমি মিলেনিয়ালদের আপাতত ইগনোর করি। আমরা কি দেখেছি? আচ্ছা, আমাদের সময় ভারত ছিল একটা মিক্সড একটা কিছু, ওকে। ইটস নট পিওর ইভল, ঠিক আছে, আবার ইটস নো এঞ্জেল। আমাদের আগের জন যাদেরকে বোমার বললাম তাদের জন্য ইটস মোস্টলি অ্যান এঞ্জেল, বিকজ সে বিপদের সময় পরিত্রাণ পায়। এবং আপনি যদি পার্টিশন পরিবারের হয়ে থাকেন, আপনার তো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো কোথা থেকে আসছে? ইন্ডিয়াতে, রাইট? আচ্ছা, আমাদের ক্ষেত্রে কেন এত মিশ্র একটা অনুভূতি ইন্ডিয়ার ব্যাপারে? আমাদের মিশ্র অনুভূতির অনেক ধরনের কারণ থাকতে পারে। এর মধ্যে একটা হলো আমরা প্রচুর পশ্চিমবঙ্গে বই পড়ে বড় হচ্ছে, রাইট? সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইত্যাদি। সো আমাদের চাইল্ডহুডে যদিও আমরা ইন্ডিয়াতে কাটাই, কিন্তু আমাদের মাথার মধ্যে মানসপটে ইন্ডিয়ার অনেক কিছুই কিন্তু প্রকৃতি আছে, কোনো না কোনোভাবে প্রকৃতি আছে। সো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে স্টিল ওনাদের মতনই একটু নস্টালজিক, বাট নট নেসেসারিলি
লাইক তারা তো যেহেতু ওখানে বড় হয়েছেন, ওদের মতো অতটা নস্টালজিক। আরও অনেক ব্যাপার আছে। আপনি খেয়াল করে দেখবেন যে ওই সময় ভারতীয় যে পলিটিশিয়ান, স্পেশালি যে প্রধানমন্ত্রী যারা ছিলেন, তাদের মধ্যে দেয়ার ওয়ার সাম গুড গাইজ। ওকে, ফর এক্সাম্পল ভিপি সিং এর কথা বলতে পারেন। ওকে, ভিপি সিং অ্যাটলিস্ট চেষ্টা করেছিলেন যাতে রামরথ যাত্রা, যেটা এল কে আদবানির নেতৃত্ব হয়, ঠিক আছে, সেটা বন্ধ করার চেষ্টা করেছেন। ইট ইভেন্চুয়ালি কস্ট হিম হিজ প্রাইম মিনিস্টারশিপ। ওকে, আচ্ছা, তারপর ধরেন আইকে গুজরাল। ওকে, আইকে গুজরাল বলছিলেন যে আমাদের যেহেতু ওয়েস্টে পাকিস্তান এবং নর্থে চায়না, তাহলে আমরা এদের সাথে যাতে নিজেদের বেটার প্রোটেক্ট করতে পারি, সেজন্য অন্য সব দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করি। ইনফ্যাক্ট ওনার একটা যথেষ্ট লুজ উনি মানে বলতে চেয়েছেন যে নিঃস্বার্থভাবে তাদেরকে হেল্প করুন। ওকে, কাছাকাছি। সো আমাদের কাছে একটা কেবলমাত্র সেই সত্যজিতের সাথে ফেলুদার হয়ে রহস্য সলভ করার ব্যাপারও না, কাকা বাবুর সাথে অ্যাডভেঞ্চারে যাওয়ারও ব্যাপার না, এর সাথে যুক্ত হচ্ছে একটা হিউম্যান ফেস, সামওয়ান হুইজ at least compassionate about the minorities in India, ভিপি সিংয়ের ক্ষেত্রে। আর আইকে গুজরালের ক্ষেত্রে উনি হয়তো চিন্তা করেন যে গ্লোবালি চিন্তা করেন হয়তো যে হ্যাঁ, আমাদের ভালো করতে গেলে অন্য ছোটোখাটো দেশগুলোকে হেল্প করতে হবে। আচ্ছা, এছাড়াও চিন্তা করেন যে বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনালিজমের অন্যতম ভেহিকল কোনটা? তাদের ক্রিকেট টিম, রাইট? একটা বড় সময় ধরে সেই ক্রিকেট টিমের তৎকালীন ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে ছিলেন? মোহাম্মদ আজহার, রাইট? অ্যাটলিস্ট মোহাম্মদ আজহারউদ্দিন যখন তার ফর্মে ছিলেন, তার ক্যারিয়ার পিকে ছিলেন, আপনি খুব সম্ভবত বাংলাদেশের কোনো প্লেগ্রাউন্ডে যেখানে ক্রিকেট খেলা হচ্ছে এমন কোনো ছেলে পাবেন না যে কিনা তার মতন অফ স্ট্যাম্পের বল, ঠিক আছে, মিড উইকেট দিয়ে খেলার চেষ্টা করছে। ম্যাক্সিমাম বোল্ড হয়ে গেছে, বাট সেটা এখানে পয়েন্টটা হচ্ছে যে আওয়ার মেমোরিজ অফ ইন্ডিয়া ইজ সামওয়াট মিক্সড। ওকে, কারণ আমরা কিন্তু পত্রপত্রিকা পড়েই যাচ্ছি যে এখানে এটা হচ্ছে, ওখানে সেটা হচ্ছে, ইন্ডিয়া এইভাবে বাংলাদেশকে এফেক্ট করার চেষ্টা করছে, এগুলো আমরা পড়ে যাচ্ছি, কিন্তু দেয়ার ওয়ার সাম গুড মেমোরিজ। ওকে, আচ্ছা, এবার আসছেন আপনার। ওকে, আপনাদের কি সিঙ্গেল কোনো গুড মেমোরি আছে ইন্ডিয়ার ব্যাপারে? আইডা প্লিজ, দ্যাট ডাজ ইট আউট। ইনফ্যাক্ট বলিউড মুভিগুলো তখন আরো ভালো ছিল, রাইট? ইটস পসিবল টু আর্গুম, রাইট? আচ্ছা, আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে একেবারে নির্লজ্জভাবে ইন্টারভেনশন। আপনার দেশে ইলেকশন হচ্ছে, একটা হাই পাওয়ার ডিপ্লোম্যাট এসে ইন্ডিয়া থেকে বলতেছে যে কে এটার মধ্যে অংশ নিবে, কে নিবে না ইত্যাদি। ওকে, তারপর চিন্তা কর, ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। সেটা হচ্ছে যে আপনার দেশের লোককে খুঁজে পাওয়া যায় কোথায়? ইন্ডিয়ায়। এবং সেটা হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাইট? সালাউদ্দিন। আচ্ছা, সাইদি কেসের যে সবচেয়ে ইম্পর্টেন্ট উইটনেস ছিলেন, তাকে আমরা কই পেলাম? আমরা পেলাম হচ্ছে ইন্ডিয়ার একটা জেল, রাইট? সো এই ধরনের এক্সট্রা অর্ডিনারি রেন্ডেশনের ঘটনাগুলো কিন্তু আপনারা দেখেছেন। ওকে, এছাড়া বাকি তো অসংখ্য উদাহরণ দেওয়া, যেমন আদানির উদাহরণ দেওয়া সম্ভব, রাইট? আদানি যদি বলেন, তারপর চিন্তা করেন যে আমাদের সময় অনেক কিছু কিন্তু আমাদের ইন্ডিয়ার যে আগ্রাসনের যে আজ, সেটা আমরা কি বলবো যে আমরা ফিল করতে পারি। ওকে, ওকে, এখন যেটা হয়েছে যে আপনারা যেহেতু পিওরলি ইন্ডিয়ার সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ এবং পসিবলি দ্য ওয়ার্স দেখে বড় হচ্ছে, ওকে, হয়ে গেছে, সরি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের যে মেন্টাল জড়তা, সেটা সেই বুমার্স বলেন বা সেই জেন এক্সদের বলেন, বুমার্সদের মতন আপনাদের কোনো সরাসরি টাইজ নেই ওদের সাথে, অথবা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক নেই। আর সিমিলারলি পরের জেনারেশনের মধ্যে সেই মিশ্র অনুভূতি যে এটা তো সত্যজিৎ রায়ের দেশ, রাইট? ইট ডাজন্ট মিন মাচ, আপনাদের জন্য এগুলো কোনো কিছু ম্যাটার করে না। সো এখানে দুটো জিনিস কথা আসলে বলতে চেয়েছি। প্রথম হচ্ছে ইনস্টিটিউশনগুলোকে দিয়ে ভারতীয় আগ্রাসনকে যেভাবে হোক থামানোর চেষ্টা করা, আর দ্বিতীয়টা হচ্ছে এই কাজটা আর আমরা করবো না, ঠিক আছে, এগুলো করবেন আপনারা। ওকে, জেনজি বলেন, চাই বলেন, এবং যখন আপনারা এই কাজটা করতে নামবেন, আমাদের জেনারেশনের যে ইনহিবিশনগুলো ছিল, যে জড়তা ছিল, যে সীমাবদ্ধতা ছিল, যে কাপুরুষত্ব ছিল, সেগুলো আপনাদের
স্পর্শ করবে না। কারণ একটাই, আপনার একটা রক্তাক্ত জুলাই শেষ করে এসছেন। থ্যাংক ইউ।